তারা তখন একেবারে জান প্রাণ দিয়ে লাফিয়ে পড়বে যে আমার তো কোনো উপায়ই নাই, আমাকে যে কোনোভাবে বাঁচতে হবে। পুলিশ যদি সেখানে ঠেকাতে না পারে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, আন্দোলন হতে পারে, একটা বিপ্লব হতে পারে, আবার প্রতি বিপ্লব হতে পারে। দেশ স্বাধীন হচ্ছে, অনেক সমস্যা আছে, আমরা সমস্যার পার হতে গেলে আমাদেরকে কিছুটা হলেও সমর্থন দিতে হবে সরকারকে। আমাদের দেশে জ্বালানি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জ্বালানি আমরা মানে আমদানি নির্ভর। আমাদের নিজস্ব গ্যাস যেগুলো খুব খনন করা দরকার ছিল, এগুলো সময় মতো করা। এটার উপরে আমি গত বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে আমি পার্লামেন্টে বলেছিলাম, আমি আর্টিকেল পেপারে ছাপা হয়েছে যে তারা এগুলো করছে না। তারপরে নতুন নতুন গ্যাস ফিল্ড করার উচিত ছিল, সেগুলো করেনি। গ্যাস ফিল্ড একটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমরা বোনাস পাচ্ছি, তো এগুলো করা হয়নি। আর বেশিরভাগ হঠাৎ করে আমরা ন্যাচারাল গ্যাস এলএনজি ইম্পোর্ট করার দিকে যাওয়াতে এগুলো দিকে সবগুলো চলে গেছিলো আর কি। তো স্বাভাবিকভাবে হয়ে গেছে যে আমাদের গ্যাসের আমাদের সম্পূর্ণ ডিম্যান্ড, এনার্জির ডিম্যান্ড অনেক বেড়ে গেছে। আমি কিন্তু একসময় একেবারে এককভাবে এটার চিফ ছিলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আমি অপারেশনস অ্যান্ড প্ল্যানিংয়ের আমি হেড ছিলাম, ডাইরেক্টর হিসেবে, ডাইরেক্টর অপারেশন। এবং তখন আমার কাজই ছিল সারা বাংলাদেশের পেট্রোলিয়াম প্রোডাক্টস ইম্পোর্ট করা এবং এক্সপোর্ট করা, প্রসেসিং করা। ইস্টার্ন রিফারে আমার কন্ট্রোলে ছিল। সেই কারণে আপনার কাছে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বের সঙ্গে আলোচনা কিছুটা। কিন্তু এখন যেটা দেখলাম, আমাদের সময় যতটুকু ডিম্যান্ড ছিল এটা এখন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তখন আমাদের ইস্টার্ন রিফাইনারি হয়তো $1 মিলিয়ন প্রসেস করতো, তার থেকে হয়তো আমরা কিছু ইয়াত পেতাম। এখন তার থেকে বাইরে হয়তো আমরা 6 লাখ টনের মতো আমরা নিয়ে আসতাম। এরকম 1.5 মিলিয়ন 2 মিলিয়নের মধ্যে আমাদের ডিম্যান্ড ছিল। এখন তো আমাদের 5-7 মিলিয়নের মতো ডিম্যান্ড হয়ে গেছে। এবং অনেক ইস্টার্ন রিফাইনারি এখন খুব অল্প কিছু প্রোডাকশন করছে। আর আমরা সেই জন্য আমার মনে হচ্ছে যখন যেটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু সেই হিসাবে ভালনারেবল আগের থেকে ছিলাম। এখন এই গণ্ডগোলে বড় রকম ভালনারেবিলিটি পড়েছি। কারণ আমাদের বেশিরভাগ ক্রুড অয়েল যেটা আসে, যেগুলো বেশিরভাগ হলো ওই গালফের, ওটা এখন আসতে পারছে না। তো যাই হোক, ইস্টার্ন রিফাইনারি নাই, তবু আমাদের ফিনিশড প্রোডাক্ট এখন যেগুলো, ওগুলো বেশিরভাগ গালফ থেকে আসতো। অনেক জায়গায় আমরা পেট্রোনাস কাছ থেকে কিনতাম, তো আর না হলে এখন স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। স্পট মার্কেট থেকে কিনলে যেটা হয়েছে, 2 গুণ 3 গুণ দাম হয়ে গেছে। তো এগুলো কারণে, আর যেহেতু নতুন সরকার এসে আগের থেকে যে লাইন আপটা ব্রেক হয়ে গেছে, এখন নতুন লাইন আপ তো করতে সময় লাগছে, তো ফলে একটা ডিসরাপশন তো হচ্ছেই। তো যে কোনোভাবেই হোক, এটা একটা কি, মানুষকে সত্য কথা বলে স্বাভাবিকভাবে নিলে জিনিসগুলোকে যেভাবে ট্যাকেল করা যায়, আমরা যদি কোনো জিনিস গোপন করতে চাই বা ঠিকমতো প্রচার না করি, মানুষের আস্থায় না নিই, তখন জিনিসটা আরও খারাপের দিকে যায়। আমি পেট্রোলিয়াম প্রোডাক্টসের যে ক্রাইসিসটা হচ্ছে সেই কারণে বলছি। সরকার বলছেন যে পেট্রোলিয়ামের কোনো সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পে লোকে গিয়ে লাইন ঘন্টার পর ঘন্টা দিয়ে লাইন দিয়ে পাচ্ছে না। কাজেই এটাতে আমার কথা হলো যে এই কথাটা বলে সরকার কিন্তু আস্থা হারিয়ে ফেললেন। মানে জনগণ বুঝলো যে সরকার যেটা বলছে সেটা ঠিক নয়, আমি গিয়ে পাচ্ছি না। তো উচিত ছিল যে আপনার যেটা কিছু রিজার্ভ তো আপনাকে রাখতে হবে, এবং আপনার এগ্রিকালচার সাইড কি, আপনার ইন্ডাস্ট্রি যদি যেটা মনে করেন ইমার্জেন্সি, বা আপনার অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সিকিউরিটি পারপাস, এগুলোর থেকে দিয়ে বাকি যেটা আছে, আপনি যদি মনে করেন যে আপনি আছে সাফিসিয়েন্ট, তাহলে আপনি জনগণকে বলেন যে আপনি নেন, যত লাগে নেন। একটা লোক কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট খুব একটা স্টোর করার সুযোগ কিন্তু খুব বেশি নেই। পেট্রোল মানুষে অতটুকু স্টোর করবে না, আর করতে পারবে না, অনেক ইট ইজ ডেঞ্জারাস প্রোডাক্ট। আর ডিজেল ওইভাবে করতে গেলে ধরা পড়ার সম্ভাবনা, আর করবে কেন, কতদিন করবে? ওরা যদি বলতো যে ঠিক আছে, আপনি ডিপো আমার 8 ঘন্টা খোলা থাকবে না, ডিপো আমার 24 ঘন্টায় খোলা থাকবে, যাও তেল নাও, যাও তেল নিয়ে পেট্রোল পাম্পে দাও, পেট্রোল পাম্প যে যত চায় দাও। যদি এটা করতে পারতেন তাহলে আপনি বলতে পারতেন যে না, আমার কোনো অসুবিধা নেই। যখন আপনি এটা পারছেন না, তার মানে আপনার অসুবিধা আছে। বলেন যে আমার অসুবিধা আছে, আপনারা সবাই ধৈর্য ধরে এটা করেন, আমাদের ইয়ের মতো চলেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, আমরা ব্যবস্থা করব। এইসব করে যদি একটা আস্থা নিতে পারতেন, তাহলে ওনারা যে গাইডলাইনটা দিতেন এটা জনগণ মেনে চলতো। এখন ওনাদের গাইডলাইনটা কেউ মানছেন না, এবং দেশে একটা হযবরল হয়ে গেছে, এবং কেউই বুঝতে পারছেন না যে কতটুকু কী হবে, কতটুকু কী হতে পারে। এখন দামের সারা বিশ্ব, আমরা যেটা প্রসঙ্গে ছিলাম যে জ্বালানির কূটনীতিটা আসলে কেমন হওয়া উচিত, যে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সঙ্গে সরকার এই কূটনীতিক সম্পর্কটা কিভাবে বাড়িয়ে এই সমস্যাটা সমাধান করতে পারে। সমস্যার সমাধান হঠাৎ করে করতে পারবে না, কেন অনেক জিনিসই অনিশ্চিত এবং অস্থিরতা চলছে। অনেক জিনিস অনিশ্চিত, আমরা জানি না কালকে কি হবে, ইরান ইরাক যুদ্ধের কি হবে, হরমুজ প্রণালীর কি হবে, কোথায় কি পজিশন দাঁড়াবে, কিংবা মার্কিন সরকারের অস্থিরতা। হ্যাঁ, মানে
হঠাৎ করে আমাদের দেশেও তো একটা সারা দেশময় কিন্তু একটা স্বাভাবিকত্ব নেই সব কিছুতে মিলেই। তো সব মিলে এই পজিশন থেকে একটা ঠিক ফিক্স কোনো ঠান্ডা মাথায় কোনো প্রোগ্রাম করা মুশকিল। এটা যুদ্ধের মাঠে, কে জানি সেদিকে বললো, যুদ্ধের মাঠের প্ল্যানিংয়ের মতো করতে হবে। যুদ্ধ ক্ষেত্রে যেভাবে প্ল্যানিং করতে হয়, অন দ্য স্পট দেখে কোথায় সোলজার পাঠাবো, কোথায় কী করবো, কোথায় আমি ডিফেন্স নিব, কোথায় অ্যাটাক করব। তো এইসব জিনিসের জন্য যে ধরনের কার্যক্রম দরকার, আমরা সরকারকে এখন পর্যন্ত সেই ধরনের কার্যক্রমে দেখিনি। তবে আমি সরকারকে দোষ দিব না, সরকার তো মাত্র 2 মাস হলো এসছে এবং এসেই এই সমস্যায় পড়েছেন। কাজে এটাকে তাদেরকে একটু সময় দিতে হবে। তবে ওনাদেরকে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো জনগণকে উপর আস্থা রাখেন, তাহলে জনগণ আপনার উপর আস্থা রাখবে। জনগণ আপনার উপর আস্থা রাখতে গেলে আপনাকে জনগণকে আগে বিশ্বাস করতে হবে, তাকে আস্থায় আনতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে যে আমি আপনার মঙ্গল চাচ্ছি। তাহলে আপনাকে তারা জনগণও আপনার পাশে থাকবে। এটার ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। 71-70 মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতায় গেলেন, আমি তখন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি প্রথম ঢুকেছি। আমি 70-এর 1 ফেব্রুয়ারি থেকে আমি চাকরি শুরু করেছি। তো তখন আমি একটা আবার নিতাইগঞ্জ একটা সেন্টারে আমি আবার প্রিজাইডিং অফিসারে ছিলাম ওই ইলেকশানে। তো যাই হোক, ইলেকশানে উনি যখন আসলেন, উনি ফিরে আসলেন, তারপরে এসে উনি বললেন আমি কিছু দিতে পারবো না, 2-3 বছরের কথা বলেছিলেন বোধহয়। তো আমাদেরকে বললেন তোমাদের সব বেতন আমাদের কেটে দেওয়া হলো, অর্ধেকের মতো বোধহয়, আমার মনে নেই, হিউজ বেতন কেটে নেওয়া হয়েছিল। আমরা কিন্তু ওটা মেনে নিয়েছিলাম, দেশবাসী কেউ এটার থেকে বিরোধিতা করেনি। দেশবাসীর একটা আকাঙ্ক্ষা ছিল যে দেশ স্বাধীন হচ্ছে, অনেক সমস্যা আছে, আমরা সমস্যার পার হতে গেলে আমাদেরকে কিছুটা হলেও সমর্থন দিতে হবে সরকারকে, এবং আমরা কষ্ট করতে হবে। এই যে একটা আস্থা, সরকারের সবচেয়ে বড় শক্তি হলো একটা সরকারের জনগণের আস্থা তার উপরে। আমি আরেকটা উদাহরণ বলি। আমি একবার এই পেট্রোলিয়ামে কাজ করার সময় আমি একবার গিয়েছিলাম সিঙ্গাপুরে গিয়ে দেখি যে একদিন পেপারে দেখি যে ওদের সব বেতন কমিয়ে ফেলেছে, অনেক হ্রাস করে সরকার থেকে ডিক্লারেশন দিয়েছে। তখন আমি ওখানে অফিসে গিয়ে মনে করলাম আজকে তো কোনো কাজ হবে না, সবাই তো এটা নিয়ে হট্টগোল করবে, হয়তো কেউ কাজে আসতেই পারবে না, স্ট্রাইক শুরু হয়ে যাবে। ওরা দেখি কোনো খবর নাই, কোনো অসুবিধা নেই। তারা আমাকে বললো যে, আমি বললাম তোমাদেরকে এটা হয়নি? বলে হ্যাঁ হয়েছে, পেট্রোল আমাদের বেতন কমে গেছে, অনেক সুযোগ সুবিধা কমে গেছে, তা তোমরা এটা নিয়ে কোনো আন্দোলন করবে না? বলে না, কেন আন্দোলন করবো, সরকার বলছে যে তাদের অসুবিধা হচ্ছে, তো আমাদেরকে সাহায্য করতে হবে না সরকারকে, তাহলে আবার সরকার আমাদেরকে পরে এটা দিবে। এই যে সরকারের উপর আস্থা, এটা একটা সরকারের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, যে আমার জনগণ আমাকে বিশ্বাস করে, আস্থা এটা অর্জন করতে হয়। এবং এইটা করতে পারলে সামনে যে বড় ধরনের একটা ক্রাইসিস আমরা ফেস করতে যাচ্ছি, ডেফিনেটলি ইকোনমিক ক্রাইসিস হবে বড় ধরনের একটা, সারা বিশ্ব এটার জন্য কাঁপছে, কী হবে না হবে কেউ জানে না। পেট্রোলিয়াম পরে সারা বিশ্বে একটা রিসেশন হওয়ার সম্ভাবনা, এই মন্দাজ সার্বিকভাবে এবং সব ইয়েতে কমে যাচ্ছে। প্রেডিকশন IMF হলো সামনের দিকে ব্যাপকভাবে প্রবৃদ্ধি কমে যাবে সারা বিশ্বেরই। তো সেখানে যে ধাক্কাটা আমরা আসবে, সেই ধাক্কাটা সামলানোর জন্য আমাদের যে আদা পেটে খেয়ে থাকতে হবে, এটা আমরা ইউ ক্যানট হেল্প ইট। কিন্তু কত হলো সরকারকে, জনগণকে বোঝাতে হবে যে আমরা সবাই মিলে আদা পেটে খাব। এটা কিন্তু যে কোনো দেশের জনগণ যখন বুঝে যে সবাই আমরা কষ্টে আছি, কেউ কিন্তু মন খারাপ করে না। একজন কষ্টে আছে আর একজন খুব ভালো আছে, সেখানেই মানুষের কষ্টটা হয়। তো সেইখানে আমি মনে করেছিলাম যে সরকার এরকম একটা জাতীয় ঐক্যের ডাক দেবেন, যে আমরা সবাই বিপদে আছি, সব দলমত নির্বিশেষে আসেন, আমরা সবাই বসি, সবাই মিলে করি, সবাই আমাদের সহযোগিতা করেন, আমরা এর থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করি। এবং এই ধরনের করলে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন করতে পারতেন, ট্রুথ কমিশন অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। আমি তাকে কিন্তু ইউনূস সাহেবকে বলেছিলাম, করে সবাইকে ডেকে বসে সবার সঙ্গে সমঝোতা করে দেশ চালাতে গেলে আমি মনে করি দেশ চালানো অনেক সহজ হতো। সামনে অনেক বড় ধরনের ধাক্কা আসবে। এবং কি ধরনের ধাক্কা আসতে পারে আপনার কাছে মনে হয়? একটা হলো যে তেলের দাম এখন যেটা বাড়িয়েছে, এটা তো প্র্যাকটিক্যালি নাথিং, এটা তো জাস্ট একটা সিম্বলিক। পৃথিবীর বেশিরভাগ দেশে ফিউলের দাম ডাবল হয়ে গেছে, এবং তারা যারা অ্যাডজাস্ট করে, যারা সবসময় দামের সঙ্গে মিলিয়ে বিক্রি করে, সবখানে প্রায় ডাবল হয়ে গেছে। তো ডাবলের মতো একবারে হয়তো আমাদের এখানে যাওয়া সম্ভব ছিল না, আস্তে আস্তে যেতে হবে। আর তো এখন প্রশ্ন হলো যে যখনই এটা সরকার যাচ্ছে না কেন, যাওয়ার মানেই জিনিসপত্র, সব জিনিসের দাম বাড়বে। এমনি মানুষে ইনফ্লেশন অনেক হাই, সেখানে মানুষে খেতে পাচ্ছে না, আবার যখন বাড়বে তখন তো আরও কষ্ট হবে। আরেকটা হলো যে বেকারত্ব কিন্তু অল টাইম হাই হয়ে গেছে। বাংলাদেশে এখন বেকারের সংখ্যা অনেক বেশি। এটা আমরা স্বাভাবিকভাবে অনেকেই বুঝছে না, আমরা তো গ্রামে গঞ্জে যাই, বুঝতে পারি। সাধারণ মানুষের মধ্যে এখন কোনো কাজ নেই এবং কোনো আয় ইনকামের ব্যবস্থা নেই, জিনিসপত্র কিনতে পারছে না, অনেক কষ্টে আদা পেটা খেয়ে অনেকে বাঁচা আছে, এবং চাকরির কোনো সুযোগ নেই। ফলে
একটা বড় ধাক্কা এটাই হলো যে জিনিসপত্রের দাম বাড়বে, জনগণ না খেয়ে থাকবে, পথে ঘাটে ললেসনেস হবে, পুলিশ যদি সেখানে ঠেকাতে না পারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, আন্দোলন হতে পারে, একটা বিপ্লব হতে পারে, আবার প্রতি বিপ্লব হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই সব জিনিসের জন্য তো সরকারকে প্রস্তুত থাকতে হবে, তাকে সামলাতে পারবে কি না, কীভাবে সামলাবে, সেখানে আমাদের পুলিশ বাহিনী, অন্য বাহিনী তারা কতটুকু এইখানে কার্যক্ষর হতে পারবে। আর সবচেয়ে বড় কথা, সরকারের কিন্তু আয়ের ব্যাপারে আমি যেটা দেখছি আর কি, যেমন প্রবাসী আয় আনসার্টেন হয়ে গেছে, এক্সপোর্ট আর্নিং যেটা রপ্তানি আয়, ওইটাই বলছিলাম যে প্রবাসী আয় কমছে, অর্থনীতিতে একটি বিরাট বড় ধাক্কা আসছে, টাকা পাচার হয়েছে। এই অর্থনীতির এই বিপর্যয় আসলে কিভাবে সামলাবে? তারপরে ব্যাংকগুলো তো প্র্যাকটিক্যালি নন ফাংশনিং, প্রায় কোনো ব্যাংকেই, অনেক ব্যাংকে টাকা দিতে পারছে না, ব্যবসায়ীরা টাকা চাইলে টাকা দেন, এমনকি ওদের টাকা মানে নিয়ে আসছে ব্যাংকে রেখেছে, সেই টাকা দিতে পারছে না, বিদেশ থেকে নিয়ে আসে, ফলে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ছে। এখন এগুলো একটার চেয়ে একটা বড় চ্যালেঞ্জ, এবং সবগুলো গিয়ে কিন্তু দোষটা পড়বে সরকারের ঘাড়ে। সরকারকে সেটা বুঝতে হবে যে আমি এত বড় সামলাতে না পারলে কিভাবে সামলাবো। এখনও যদি আপনি অর্ধেক লোককে শত্রু মনে করেন, তাদেরকে নির্মূল করার চেষ্টা করতে থাকেন, তাহলে তো এটা ব্যাকফায়ার করবে। তারা দেওয়ালে পিঠ থেকে গেলে যে কোনো মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, এবং তারা তখন একেবারে জান প্রাণ দিয়ে লাফিয়ে পড়বে যে আমার তো কোনো উপায়ই নাই, আমাকে যে কোনোভাবে বাঁচতে হবে। তো সেই কারণেই আমি মনে করি যে মানুষকে ওই ডেসপারেশন ওই দিকে না দিয়ে একেবারে দাবালে পিঠ থেকে না দেওয়ার আগেই একটা সার্বিকভাবে একটা সারা দেশময় একটা সুবাতাস, সবাই মিলে আমরা কাজ করব। যে যা করছেন ভাই, এখন আমরা আসেন, কি করা যায় দেখি, আপনাদের যারা কিছু উল্টোপাল্টা করছেন ওরা আসেন, টাকা পয়সা নিয়ে আসেন, আবার দেশকে বাঁচান, আমরা সবাই। দেশ না থাকলে আপনারা কি, মানে একটা দে ক্যান কাম ফরওয়ার্ড উইথ সাম সর্ট অফ প্রপোজাল। এটা আমি মনে করি জাতীয় ঐক্য এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি।